গল্প স্বল্পের আজকের আয়োজনে রয়েছে স্যার আর্থার কোনান ডয়েলের লেখা গোয়েন্দা গল্প দি অ্যাডভেঞ্চার অব শার্লক হোমস থেকে সম্ভ্রান্ত কুমার। হ্যানোভার স্কোয়ার সেন্ট জর্জ চার্চে অত্যন্ত শান্ত নির্জন পরিবেশে বিবাহোৎসব অনুষ্ঠিত হচ্ছিল। কনের বাবা মিস্টার অলেল ওসিয়াস ডোরান, ব্যালমোরালের ডাচেস, লর্ড ব্যাকওয়াটার, লর্ড ইউএস্টেস ও লেডি ক্লারা সেন্ট সাইমন বরের ছোট ভাই ও বোন, এবং লেডি অ্যালিসিয়া হুইটিংটন ছাড়া আর কেউ এই উৎসবে উপস্থিতি ছিলেন না। পরে সমস্ত দলটি ল্যাঙ্কাস্টার গেটে মিস্টার অ্যালোয়সিয়াস ডোরানের বাড়ির দিকে যায়। সেখানে প্রাতরাশের বন্দোবস্ত হয়েছিল। শোনা গেছে যে একজন মহিলা, যার নাম এখনও জানা যায়নি, কিছু গোলমাল বাঁধানোর চেষ্টা করছিলেন। তার দাবি এই যে বিয়ের বর লর্ড সেন্ট সাইমনের উপর তার নাকি বিশেষ অধিকার আছে। কতগুলি বেদনাদায়ক ও নাটকীয় দৃশ্যের পর বাটলার ও বাড়ির লোকেরা জোর করে তাকে সরিয়ে দেয়। এই অপ্রীতিকর বাধাদানের আগেই বিয়ের কোণে ঘরে ঢোকেন, সকলের সঙ্গে জলখাবার খেতে বসেন। হঠাৎ তিনি আকস্মিক অসুস্থতার দোহাই দিয়ে নিজের ঘরে বিশ্রাম করতে যান। অনেকক্ষণ পাত্রীর অনুপস্থিতিতে সকলেই পাত্রীর খোঁজখবর নিতে শুরু করেন। পাত্রীর পিতা পাত্রীর পরিচারিকার কাছে জানতে পারেন যে অল্পক্ষণের জন্য পাত্রী নিজের ঘরে ঢুকেছিলেন। তারপর চটপট একটা গরম কোট আর টুপি নিয়ে ঊর্ধ্বশ্বাসে বারান্দার দিকে নেমে যান। বাড়ির চাকরদের একজন জোর দিয়ে বলল যে সে ওই রকম পোশাক পরা এক ভদ্রমহিলাকে বাড়ি থেকে বের হতে দেখেছে। ওই ভদ্রমহিলাটিকে সে মনিবকন্যা বললে মানতে সম্মত হলো না। কনে যে অবশ্যই পালিয়ে গেছে এ বিষয়ে বরের সঙ্গে একমত হওয়ায় তার পিতা মিস্টার অ্যালোয়সিয়াস ডোরান তৎক্ষণাৎ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তদন্ত শুরু হয়। চারিদিকে গুজব রটে গেছে যে এই ব্যাপারের মূলে একটা জঘন্য চক্রান্ত আছে। আরও জানা গেছে যে মহিলাটি ঘটনার শুরুতে গণ্ডগোল করেছিলেন। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তাদের বিশ্বাস যে ঈর্ষা বা অন্য কোনো কারণের বশবর্তী হয়ে মহিলাটি পাত্রীর রহস্যজনক অন্তর্ধানের সঙ্গে জড়িত থাকতে পারেন। খবরের কাগজের কাটিংটা হোমসের অনুরোধে ডাক্তার ওয়াটসন মিস্টার শার্লক হোমসকে পড়ে শোনাচ্ছিলেন। হোমস অনেকক্ষণ পর মুখ খুললেন, বললেন, আরেকটা সামান্য খবর অন্য আরেকটা কাগজে বের হয়েছে। সেটা কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ। খবরটা হচ্ছে মিস ফ্লোরা মিলার নামে যে মহিলাটি ঘটনার সূত্রপাতে গোলমাল বাঁধিয়েছিল এবং যাকে পুলিশ গ্রেফতার করেছে, শোনা যায় সে আলেপ্পোতে নর্তকী ছিলেন এবং গত কয়েক মাস যাবৎ পাত্রকে চিনতেন। হোমস তার চিরাচরিত ভঙ্গিতে পাইপে সুকটান দিতে দিতে মন্তব্য করলেন, ব্যাপারটা খুব কৌতূহলজনক বলে মনে হচ্ছে। সমস্ত কিছুর বিনিময়েও আমি এই মামলা হাতছাড়া করতে রাজি নই। কিন্তু ওয়াটসন, কলিং বেলের শব্দ হচ্ছে। ঘড়িতে যখন 4টে বেজে কয়েক মিনিট হয়েছে তখন কোনো সন্দেহ নেই যে ইনি আমাদের অভিজাত মক্কেল। বাইরে যাবার কথা স্বপ্নেও ভেবো না ওয়াটসন। আমার স্মরণশক্তির ওপরে নজর রাখার জন্য না হলেও আমি একজন সাক্ষী রাখা পছন্দ করি। সশব্দে দরজা খুলে ছোকরা চাকরটি ঘোষণা করল, লর্ড রবার্ট সেন্ট সাইমন নামে একজন ভদ্রলোক আসছেন। একজন অভিজাত মুখের ভদ্রলোক ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে ঢেউ খেলানো টুপিটা মাথা থেকে সরিয়ে ফেলতেই দেখা গেল যে তার চুল ধারে ধারে পাকতে শুরু করেছে এবং মাথার মাঝখানটা পাতলা হয়ে এসেছে। খুব যত্নের সজ্জিত শৌখিন লোকের মতো তার বেশভূষা, উঁচু কলার, কালো ফ্রক কোট, সাদা ওয়েস্টকোট, হলদে পেটেন্ট লেদারের জুতো আর ফিকে রঙের মোজা পরেছেন। মাথাটা বাঁ দিকের থেকে ডান দিকে ঘুরিয়ে সোনার চশমার ডাঁটাটি ডান দিকে দুলিয়ে ধীর পদক্ষেপে তিনি ভিতরে প্রবেশ করলেন। হোমস উঠে দাঁড়িয়ে অভিবাদন করলেন, বললেন, সুপ্রভাত লর্ড সেন্ট সাইমন। অনুগ্রহ করে ওই বেতের চেয়ারে বসুন। ইনি আমার বন্ধু ও সহকর্মী ডাক্তার ওয়াটসন। আগুনের ধারে একটু এগিয়ে বসুন। আমরা আপনার ব্যাপারটাই আলোচনা করছিলাম। আপনার চিঠি পাবার পর থেকেই ব্যাপারটা আমাদের কাছে বেশ রহস্যজনক বলে মনে হয়েছে। বিভিন্ন খবরের কাগজ পড়ে যা জেনেছি তাতে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রহস্যভেদের কোনো সূত্র পাইনি। আচ্ছা, আমার মনে হয় আপনাকে সরাসরি প্রশ্ন করে করে প্রয়োজনীয় তথ্যগুলি সম্বন্ধে একটা প্রত্যক্ষ সিদ্ধান্ত উপস্থিত হওয়া যেতে পারে।
সাইমন বললেন, বেশ, প্রশ্ন করুন। হোমস সাইমনকে প্রশ্ন করে জানতে পারলেন যে তিনি প্রথম কুমারী হ্যাটি ডোরানকে দেখেন 1 বছর আগে সান ফ্রান্সিসকোতে, যখন তিনি যুক্তরাষ্ট্রের দেশে দেশে ঘুরছিলেন। সেই সময় অবশ্য তিনি মিস ডোরানের সঙ্গে বিবাহের অঙ্গীকারে আবদ্ধ হননি। স্রেফ তার সঙ্গে ঘুরে বেড়াতে আনন্দ হতো তার। মিস্টার হোমস প্রশ্ন করলেন, আচ্ছা, এই তরুণীটির চরিত্র সম্বন্ধে আপনার ব্যক্তিগত ধারণা কি? এখানে চরিত্র মানে তার আচার ব্যবহার, শিক্ষা দীক্ষার কথা বলছি। সেন্ট সাইমন বললেন, দেখুন মিস্টার হোমস, আমার শ্বশুর যখন সোনার খনির ব্যবসায় প্রচুর টাকার মালিক হয়েছিলেন, তখন মিস ডোরানের তথা বর্তমানে আমার স্ত্রীর বয়স 20 পেরিয়ে গেছে। ওই সময়ের ভিতরে খনির তাঁবুতে সে যথেষ্ট ঘুরেছে, নানা অরণ্য ও পর্বতে বেরিয়েছে। সুতরাং সে প্রচলিত স্কুল কলেজের শিক্ষার চেয়ে প্রকৃতির কাছ থেকেই বেশি শিখেছে। তার প্রকৃতি তাই নির্ভীক, বন্য ও উদ্দাম, যে কোনো সংস্কারের বেড়া থেকে মুক্ত। আমি বলতে চাইছিলাম যে সে অধৈর্য, আগ্নেয়গিরির মতো। সে খুব চট করে মনস্থির করতে পারে এবং নির্ভয়ে সেই সংকল্প কাজে পরিণতও করতে পারে। না হলে আমি কখনোই আমার মর্যাদাপূর্ণ পদবি তাকে ব্যবহার করতে দিতাম না। আমি বিশ্বাস করি যে সে বীরের মতো আত্মবিসর্জনে সমর্থ এবং আত্ম অবমাননা করা সব কিছুই তার ঘৃণার পাত্র। হোমস জিজ্ঞাসা করলেন, আপনার কাছে তার কোনো ছবি টবি আছে? আর শুনেছি বিয়েতে বেশ ভালোই যৌতুক পেয়েছেন। সাইমন তরুণীটির মুখের একটা গজমূর্তি একটা লকেটের ভেতর থেকে বার করে হোমসের হাতে দিলেন। তারপর যৌতুক প্রসঙ্গে বললেন, হ্যাঁ ভালো, তবে আমাদের পরিবারের এ ব্যাপারে যা স্বাভাবিক তার বেশি নয়। এবার হোমস প্রশ্ন করলেন, বিয়ের আগের দিন মিস ডোরানকে আপনি দেখেছিলেন? হ্যাঁ, তিনি বেশ প্রফুল্ল ছিলেন। অত খুশিয়া তাকে আমি আর কখনো দেখিনি। আমাদের ভবিষ্যৎ দাম্পত্য জীবন কেমন হবে সারাক্ষণ তাই নিয়েই কথা হচ্ছিল। সাইমন একটানা একদমে বললেন। হোমস বললেন, বিয়ের উৎসব শেষ হওয়া পর্যন্ত আপনি কি তার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? দেখুন, সত্যি বলতে কি, সাইমন যেন একটা গুছিয়ে বলবার চেষ্টা করলেন। জীবনে সেই প্রথম তার মেজাজের মধ্যে একটু ছটফটে ভাব দেখেছিলাম। অবশ্য বর্ণনা দেবার পক্ষে ঘটনাটা খুবই তুচ্ছ। সম্ভবত এই মামলায় সে ব্যাপারের কোনো ছাপ পড়বে না। হোমস বললেন, তাহলেও পুরো ব্যাপারটা আমাদের জানতে দিন। সাইমন তাচ্ছিল্যের স্বরে বলেন, ছেলে মানুষই কাণ্ড। আমরা বেদের দিকে যেতেই তার হাত থেকে ফুলের স্তবকটা পড়ে গেল। তখন সে সিঁড়ির সামনের ধাপ পার হচ্ছিল। স্তবকটা ধাপের ওপর পড়ল। সিঁড়ির ধাপে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোক ফুলের তোড়াটা তুলে তার হাতে ফিরিয়ে দিলেন। হোমস জিজ্ঞেস করলেন, ভদ্রলোকটি কি আপনার স্ত্রীর কোনো বন্ধু নন তো? সাইমন সহজভাবেই বললেন, না না, আমি নিছক সৌজন্যের খাতিরে তাকে ভদ্রলোক বলছি। আসলে সে একজন খুব সাধারণ চেহারার একজন অতি সাধারণ লোক। আমি তার হাবভাব, গতিবিধি প্রায় লক্ষ্যই করিনি। ওর কথা ভাববার এবং ওকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন মনে করিনি। হোমস বললেন, তাহলে দেখতে পাচ্ছি আপনার মিসেস যেরকম আনন্দিতভাবে বিয়ের সভায় এসেছিলেন, তার চেয়ে বেশ খানিকটা নিরানন্দভাবে সেখান থেকে ফিরে গিয়েছিলেন। আচ্ছা, ফের বাপের বাড়ি এসে কি তিনি কি করেছিলেন? সাইমন বললেন, সে তার পরিচারিকা আমেরিকান মেয়ে অ্যালিসের সঙ্গে কথা বলছিল। হোমস জিজ্ঞাসা করলেন, ঝিটি কি বিশেষ অন্তরঙ্গ ছিল তার? সাইমন বললেন, হ্যাঁ, খুব বেশি রকম। আমার ধারণা সে প্রভুকন্যার কাছ থেকে অবাধ স্বাধীনতা পেয়েছে। বোধহয় অ্যালিসের সঙ্গে বেশ কয়েক মিনিট কথা বলছিল ঝিটা। আমার তখন ওসব ঘটনাকে কোনো গুরুত্বপূর্ণ বলে আদৌ মনে হয়নি। এখন আপনি যখন জিজ্ঞাসা করছেন তখন মনে হচ্ছে কোনো কারণ না থাকলে তো আপনি এভাবে জিজ্ঞেস করতেন না। যাই হোক, এখন মনে পড়ছে, ভাষা যতদূর শুনেছিলাম, একটা গুরুতর কোনো দাবি সম্বন্ধে অ্যালিস গ্রাম্য ভাষায় কী যেন বলছিল। এই ধরনের গ্রাম্য ভাষা ব্যবহারে সে অভ্যস্ত ছিল।
তবে সেই কী বোঝাতে চাইছিল তা আমি বলতে পারবো না। হোমস মন্তব্য করলেন, আমেরিকান গ্রাম্য ভাষার কখনো কখনো খুব গভীর অর্থ থাকে। পরিচারিকার সঙ্গে শেষ হবার পর আপনার স্ত্রী কী করলেন? সাইমন বললেন, অ্যালিস একলাই প্রাতরাশের টেবিলে গিয়ে বসল। প্রায় মিনিট 10 সেখানে থেকে হঠাৎ সে উঠে পড়ে আমার কাছে এসে বিড়বিড় করে ক্ষমা প্রার্থনার সূচক কী যেন বলে ঘর ছেড়ে ঝড়ের মতো বেরিয়ে গেল। তারপর সে আর ফিরে আসেনি। হোমস বললেন, কিন্তু আমরা খবরের কাগজে পড়েছি অ্যালিস এই মর্মেই বিবৃতি দিয়েছে যে সে তার গড়ে কনের পোশাকের উপর লম্বা গরম কোট ও টুপি পরিয়ে দিয়ে চলে এসেছে। আচ্ছা মিস্টার সাইমন, নর্তকী ফ্লোরা নামে যে মেয়েটি আপনাদের বিয়েতে গণ্ডগোল পাকাবার চেষ্টা করেছিল আর যাকে পুলিশ সেখান থেকে হটিয়ে দিয়েছিল, আপনার স্ত্রীকে এই ফ্লোরার গণ্ডগোলের কারণ সম্বন্ধে আপনার কাছে বা অন্য কারো কাছে কিছু শুনেছিলেন? সাইমন সগর্বে বললেন, আরে না না, ঈশ্বরকে ধন্যবাদ, সে সম্বন্ধে কিছু শুনেনি, কারণ সে তখন ভিতরে ছিল। তবে স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার লেস্ট্রেড এর ধারণা যে ফ্লোরা আমার স্ত্রীকে ফুসলিয়ে বার করে নিয়ে কোনো সাংঘাতিক ফাঁপড়ে ফেলেছে। হোমস মৃদু হাস্য করলেন, কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আচ্ছা লর্ড সাইমন, আমার মনে হয় আমি প্রায় সব তথ্যই পেয়ে গেছি। তবে আরেকটা কথা, আপনি কি এমনভাবে বসেছিলেন যাতে আপনি জানালা দিয়ে বাইরের দিকে তাকাতে পারেন? সাইমন বললেন, আমি রাস্তার অন্য ধারটা দেখতে পাচ্ছিলাম। ঠিক তাই। হোমস বললেন, তাহলে আপনাকে আর দেরি করিয়ে দিচ্ছি না, আমি পরে আপনার সঙ্গে যোগাযোগ করব। সাইমন বললেন, আপনার পক্ষে কি এই সমস্যার সমাধান সম্ভব হবে? সাইমন উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগোতে লাগলেন। হোমস বললেন, সমাধান হয়ে গিয়েছে, আমি রহস্যের সমাধান করে ফেলেছি। কি বললেন? সাইমন বললেন, তাহলে আমার স্ত্রী কোথায়? হোমস মৃদু হেসে বললেন, ক্রমশ প্রকাশ্য, সব আপনাকে শীঘ্রই জানাচ্ছি। লর্ড সেন্ট সাইমন অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নেড়ে মন্তব্য করলেন, এ ব্যাপারটার সমাধানে আপনার আমার চেয়েও বিজ্ঞ মস্তিষ্কের প্রয়োজন হবে। সেকেলে ঢঙে মর্যাদাব্যঞ্জক ভঙ্গিতে অভিবাদন জানিয়ে তিনি বেরিয়ে গেলেন। সাইমন চলে যাওয়ার পর হোমস ওয়াটসনকে বললেন, এত তাড়াতাড়ি আমার কোনো মামলায় নিষ্পত্তি হয়নি। ভালো করে পরীক্ষা করাতে আমার অনুমানটাই নিশ্চিত সিদ্ধান্ত হয়ে দাঁড়ালো। কিভাবে তিনি সিদ্ধান্ত স্থির হয়েছিলেন তা তিনি হোমসের সঙ্গে আলোচনা ও যুক্তি দিয়ে বোঝাচ্ছিলেন। হঠাৎ সেখানে সরকারি গোয়েন্দা মিস্টার লেস্ট্রেডের আবির্ভাব হলো। হোমস কটাক্ষ করে জিজ্ঞেস করলেন, কি হলো, তোমাকে যে এত অসন্তুষ্ট দেখাচ্ছে? লেস্ট্রেড বললেন, সেন্ট সাইমনের অলক্ষণে বিয়ের ব্যাপারটার মাথা মুন্ডু আমি কিছুই বার করতে পারছি না। এরকম গোলমেলে ব্যাপার বাপের জন্মেও শুনিনি। সব সূত্রগুলি যেন আঙুলের ফাঁক দিয়ে পিছলিয়ে বেরিয়ে যাচ্ছে। সারাদিন আমি এটা নিয়ে খেটে খেটে হয়রান হয়ে গেছি। মিস্টার লেস্ট্রেডের পি জ্যাকেটের হাতাটি হাত দিয়ে দেখে হোমস বললেন, আর এই তদন্তটা তোমাকে ভিজিয়েছেও বেশ দেখছি। লেস্ট্রেড বললেন, হ্যাঁ, আমি যে সার্পেন্টেনে জাল ফেলেছিলাম লেডি সেন্ট সাইমনের মৃতদেহ পাবার জন্যে। শার্লক হোমস তার চেয়ারে হেলান দিয়ে মহানন্দে হাসতে হাসতে বললেন, শোনো হে লেস্ট্রেড, ঘটনার বিবরণ শুনবার সঙ্গে সঙ্গেই আমি মনস্থির করে ফেলেছি, এ ব্যাপারের সঙ্গে সার্পেন্টাইনে জাল ফেলার কোনো সম্পর্কই নেই। অসম্ভব। লেস্ট্রেডও তখন খোঁচা খাওয়া বাঘের মতো দাঁত খিচিয়ে চিবিয়ে চিবিয়ে বললেন, তাহলে অনুগ্রহ করে বুঝিয়ে দেবেন কি? এগুলো আমি সেখানে কি করে পেলাম? বলতে বলতে লেস্ট্রেড তার ব্যাগ খুলে মেঝের ওপর একটা ভিজে সিল্কের বিয়ের পোশাক, এক জোড়া সার্টিনের জুতো, একটা কনের গলায় দেওয়ার মালা, আবার একটা ওড়না ঢেলে ফেললেন। সেগুলো সব ভিজে চুপসে বিবর্ণ হয়ে গেছে। সেই ভিজে পোশাকের স্তূপের ওপর একটা নতুন বিয়ের আংটি রেখে তিনি বললেন, নিন মিস্টার হোমস, এই ছোট্ট হেয়ালির সমাধান করুন। হোমস চুরুটের নীল ধোয়া ছাড়তে ছাড়তে বললেন, ও তাই নাকি, তুমি সার্পেন্টাইন থেকে এগুলো ছেঁকে তুলেছ? লেস্ট্রেড এরকম বোকার মতো হাসাটা আপনার কাছ থেকে আশা করিনি। আপনি 2 মিনিটে দুটি সাংঘাতিক ভুল করেছেন। এই পোশাকটার একটা পকেটে একটা কার্ড রাখবার বাক্সে এই চিরকুটটা ছিল।
লেস্ট্রেড চিরকুটটা হোমসের সামনে টেবিলের উপর আছড়ে ফেলে বললেন, শুনুন, সব ঠিক হয়ে গেলে আমার সঙ্গে দেখা করো, সঙ্গে সঙ্গে এসো। FHM। আমার বরাবরই ধারণা হয়েছিল যে ফ্লোরা মিলার লেডি সেন্ট সাইমনকে ভুলিয়ে নিয়ে গেছে এবং নিঃসন্দেহে দলের লোকদের সাহায্যে তাকে গুম করেছে। ফ্লোরা মিলারের নামের আদ্যক্ষরযুক্ত এই চিরকুটটা গির্জার প্রবেশ পথে ওই মহিলার হাতে চুপি চুপি দেওয়া হয়েছে এবং তিনি সহজেই তাদের খপ্পরে পড়ে গিয়েছেন। হোমস ব্যঙ্গস্বরে বললেন, চমৎকার লেস্ট্রেড, আবার বলি চমৎকার, দেখি ওটা। এই বলে হোমস নিতান্তই অবহেলা ভরে কাগজের টুকরোটা তুলে নিলেন, কিন্তু খুব শীঘ্রই তার কৌতূহল জেগে উঠল। তৃপ্তির সঙ্গে তিনি দৃঢ় স্বরে মন্তব্য করলেন, সত্যি লেস্ট্রেড, এটা একটা দরকারি জিনিসই বটে। লেস্ট্রেড মনে মনে খুশি হয়ে গদগদ হয়ে বললেন, দেখলেন তো আমার অনুসন্ধান কতখানি সঠিক। হোমস মুচকি হেসে বললেন, সে আর বলতে, তোমাকে বুক ভরা অভিনন্দন জানাচ্ছি। বিজয়গর্ব লেস্ট্রেড উঠে দাঁড়িয়ে নিচু হয়ে দেখতে গিয়েই তিনি আঁতকে উঠে বললেন, এ কি, আপনি যে উল্টো দিকটা দেখছেন। হোমস বললেন, এসব বাজে ব্যাপার বাদ দিন তো, ওটা আমি আগেই দেখেছি, ওতে কিছু নেই। 4 আগস্ট ঘর ভাড়া 8 শিলিং, প্রাতরাশ 2 শিলিং 6 পেন্স, কাটলেট 1 শিলিং, মধ্যাহ্নভোজ 2 শিলিং 6 পেন্স, 1 গ্লাস পেরি 8 পেন্স। এসব ব্যাপারের মধ্যে কিছুই নেই। এইসব তুচ্ছ ব্যাপার নিয়ে আপনার মতো বিখ্যাত মানুষ মাথা ঘামাতে দেখলে লোকে কি বলবে? আমি তো এতে কিছুই পেলাম না। না ভাবারই কথা, তবু এটা খুবই জরুরি, চিঠিটাও দরকারি, অন্তত নামের আদ্যক্ষরগুলি তো বটেই। কাজেই আমি তোমাকে আবার অভিনন্দন জানাচ্ছি। লেস্ট্রেড উঠে পড়ে বললেন, আমি যথেষ্ট সময় নষ্ট করেছি। আমি নিজে কঠোর পরিশ্রমে বিশ্বাসী, আগুনের ধারে আরামে বসে সূক্ষ্ম চিন্তার সূত্র বোনা নয়। বিদায় মিস্টার শার্লক হোমস, দেখা যাবে কে আগে ব্যাপারটার তল খুঁজে পায়। পোশাকগুলো তুলে সেগুলো ব্যাগে ভরে তিনি দরজার দিকে এগোলেন। লেস্ট্রেড চলে যেতেই হোমস তাড়াতাড়ি উঠে ওভারকোটটা পরলেন। ওয়াটসন, আমি একটু বেরোচ্ছি, ফিরতে দেরি হবে, তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করো না, খেয়ে নিও। 5টার পর হোমস বাইরে গিয়েছিলেন, ফিরলেন ঠিক 9টার আগে। তার মুখ গম্ভীর, কিন্তু তার চোখে এমন একটা ঔজ্জ্বল্য যা দেখে আমি বুঝতে পারলাম যে তার সিদ্ধান্ত সম্পর্কে তিনি নিরাশ হতে হয়নি। হোমস বললেন, কিছু লোক একটু পরেই আসছেন এখানে, আর লর্ড সেন্ট সাইমন এখনও আসেননি। বলতে বলতে সিঁড়িতে পায়ের শব্দ শুনে হোমস বললেন, ওই তো, হয়তো লর্ড সাইমন আসছেন। সাইমন ঘরে প্রবেশ করতেই হোমস জিজ্ঞাসা করলেন, আমার লোক তাহলে খবর নিয়ে আপনার কাছেই ঠিকই পৌঁছেছিল? হ্যাঁ, সাইমনের গলায় রুদ্ধস্বর। তিনি বললেন, আমি স্বীকার করছি যে চিঠির বিষয়বস্তু আমাকে ভীষণভাবে চমকে দিয়েছে। আপনি যা বলেছেন সেটা ভালোভাবেই জেনে বলছেন তো? হোমস বললেন, এর বেশি আর জানার প্রয়োজন নেই আমার। এবার হোমস সাইমনকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বললেন, দেখুন, সবই কপাল, দোষ দেওয়ার মতো আমি কাউকে দেখছি না। মহিলাটির যে এছাড়া অন্য কিছু করবার ছিল তাও আমি মনে করি না, তবে যেভাবে হঠাৎ তিনি এটা করেছেন তাও নিশ্চয়ই দুঃখজনক। তার মা নেই, কাজে এই সংকট মুহূর্তে তাকে পরামর্শ দেবার কেউ ছিল না। লর্ড সাইমন টেবিলের ওপর আঙ্গুল ঠুকতে ঠুকতে বললেন, এটা একটা অপমান মশাই, লোক সমক্ষে সরাসরি আমাকে অপমান করা হয়েছে। হোমস গলার স্বর নরম করে সান্ত্বনা দিয়ে বললেন, বেচারি মেয়েটির দিকটাও একটু দেখুন, কেমন একটা অদ্ভুত অবস্থায় তিনি পড়েছিলেন। বলতে বলতে কলিং বেল বেজে উঠল। সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। দরজা খুলে একজন ভদ্র মহিলাকে হাত ধরে ভেতরে নিয়ে এলেন। ওরা ঢুকতেই ওদেরকে স্বাগত জানিয়ে হোমস বসতে বলার পর লর্ড সেন্ট সাইমনকে হোমস বললেন, আপনার সঙ্গে মিস্টার অ্যান্ড মিসেস ফ্রাঙ্ক হেমুলটনকে পরিচিত করিয়ে দিতে অনুমতি দিন। অবশ্য মহিলাটিকে আপনি আগেই জানেন। ওদের দেখে সাইমন যেন ভূত দেখার মতো চমকে উঠলেন। তারপর চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে চোখ নামিয়ে ফ্রক কোটের বুক পকেটে হাত ঢুকিয়ে একেবারে কঠিন হয়ে দাঁড়িয়ে রইলেন, যেন আহত আত্মমর্যাদার প্রতীক তিনি।
মহিলাটি দ্রুত সাইমনের দিকে এগিয়ে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেন। বললেন, রাগ করো না রবার্ট, আমি তোমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছি। যাবার আগে তোমাকে কিছু বলে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি ঘাবড়ে গিয়েছিলাম। যখনই আমি ফ্রাঙ্ককে দেখলাম, তারপর আমি কি করেছি বা কি বলেছি সে সম্বন্ধে আমার কোনো হুঁশ ছিল না। হোমস বললেন, মিসেস মুলটন, আপনি যতক্ষণ ব্যাপারটা বুঝিয়ে বলছেন ততক্ষণ আমি আর আমার ডাক্তার বন্ধু একটু বাইরে গেলেই বোধহয় আপনাদের ভালো হয়। আগন্তুক ভদ্রলোক অর্থাৎ মিস্টার মুলটন বললেন, যদি আমার মত ব্যক্ত করতে হয় তাহলে আমি এ কথাই বলবো যে আমরা গোড়া থেকে এই ব্যাপারে একটু বেশি রকম গোপনীয়তার আশ্রয় নিয়েছিলাম। আমার নিজের দিক থেকে আমি এখন ইউরোপ এবং আমেরিকার প্রত্যেককেই এই ব্যাপারে আসল ঘটনাটা জানাতে চাই। মিসেস মুলটন বললেন, তার আগে আমি গোড়া থেকে সমস্ত ঘটনাটা বলিনি। হোমস, আপনি যাবেন না, আর ডাক্তারবাবুকেও বসতে বলুন। এবার তাহলে আমি বলি। বাবা তখন রকি পর্বতের ধারে একটা নতুন খনির কাজ করছিলেন। সেই ম্যাকওয়ারের শিবিরে 1881 সালের ফ্রাঙ্কের সঙ্গে আমার দেখা হয়। ফ্রাঙ্ক আর আমি পরস্পরের বাগদত্ত হয়েছিলাম। হঠাৎ একদিন বাবা নতুন খনির সন্ধান পেয়ে বিপুল ঐশ্বর্য পেয়ে গেলেন, আর বেচারা ফ্রাঙ্কের খনিতে কিছুই পাওয়া গেল না। অতএব বাবা যতই ধনী হতে লাগলেন ততই ফ্রাঙ্ক গরিব হতে লাগল। অবশেষে বাবা আমাদের বাগদানের কথা আর রাখতে চাইলেন না, আমাকে নিয়ে চলে গেলেন। ফ্রাঙ্ক আমার সঙ্গে গোপনে দেখা করে জানালো ফিরে গিয়ে সেও ঐশ্বর্য অর্জন করবে, এবং যতদিন না আমি তোমার বাবার টাকার সমান করতে পারি ততদিন ফিরে এসে তোমাকে চাইব না। আমিও তখন প্রতিজ্ঞা করলাম যে তার জন্যে দরকার হলে অনন্তকাল অপেক্ষা করব, এবং সে বেঁচে থাকতে আর কাউকে বিয়ে করব না। ও তখন বলল, তাহলে এখনই আমাদের বিয়ে হোক না কেন? তাহলে আমি তোমার দিক দিয়ে নিশ্চিন্ত বোধ করতে পারি। আমি ফিরে না আসা পর্যন্ত নিজেকে তোমার স্বামী বলে দাবি করব না। ও সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছিল, এমনকি একজন পুরোহিত পর্যন্ত জোগাড় হয়ে গেল। তখন সেখানে আমাদের বিয়েটা হয়ে গেল। তারপর ফ্রাঙ্ক গেল তার ভাগ্য অন্বেষণে, আর আমি ফিরে গেলাম বাবার কাছে। মাঝে মাঝে ফ্রাঙ্কের ভাষা ভাষা খবর পেতাম। কখনো শুনতাম সে মন্টেনায় আছে, কখনো অ্যারিজোনায় গিয়ে ব্যবসা খুব লাভ করেছে। তারপর শুনলাম সে নিউ মেক্সিকোতে ব্যবসা করছে। এরও কিছুদিন পরে খবরের কাগজে এক মস্ত খবর বেরোলো, কেমনভাবে এক খননকারীদের তাঁবু রেড ইন্ডিয়ান গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়। নিহতদের তালিকায় আমি ফ্রাঙ্কের নাম দেখে অজ্ঞান হয়ে গেলাম। এরপর বহু মাস ধরে আমি অসুস্থ ছিলাম। বাবা ভাবলেন আমার মেয়ের খুব খারাপ হয়েছে, তাই ফ্রিস্কোর অর্ধেক ডাক্তার ডেকে বিশেষ যত্নে আমাকে দেখালেন। 1 বছরের বেশি ফ্রাঙ্কের তরফ থেকে কোনো খবর এলো না। তখন ফ্রাঙ্ক যে সত্যিই মারা গেছে সে বিষয়ে আমি নিঃসন্দেহ হলাম। তারপর লর্ড সেন্ট সাইমন ফ্রিস্কোতে গেলেন, আমরা লন্ডনে চলে এলাম। আমাদের সবসময় মনে হতে লাগলো যে এই পৃথিবীতে কেউই আমার হৃদয়ে বেচারা ফ্রাঙ্কের স্থান গ্রহণ করতে পারবে না। এক্ষেত্রে লর্ড সাইমনকে বিয়ে করলে নিশ্চয়ই তার প্রতি আমার কর্তব্য করা হবে। সাধ্যমতো ভালো স্ত্রী হবার ইচ্ছা নিয়ে আমি লর্ড সাইমনের সঙ্গে বেদির ধারে গেলাম। কিন্তু আমার মনের অবস্থা কল্পনা করুন। যখন আমি বেদির রেলিংয়ের কাছে এসে পেছন ফিরে দেখলাম যে ধাপের প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে ফ্রাঙ্ক আমার দিকে তাকিয়ে আছে। প্রথমটা আমি ভাবলাম এটা নিশ্চয়ই তার প্রেতাত্মা, কিন্তু আবার তাকিয়ে দেখলাম যে সে তখনও দাঁড়িয়ে আছে, তার চোখে সপ্রশ্ন দৃষ্টি, যেন সে জানতে চাইছে যে তার দেখা পেয়ে আমি আনন্দিত হয়েছি কিনা না দুঃখিত হয়েছি। বেদির পাশে দাঁড়ানো পুরোহিতের মন্ত্র আমার কানে ঢুকছিল না। আমি ভেবে পাচ্ছিলাম না কি করব। আমি ওর দিকে আবার তাকালাম। মনে হলো ও আমার মনোভাব বুঝতে পেরেছে, কেননা ও ঠোঁটে আঙ্গুল দিয়ে আমাকে চুপ করে থাকতে ইঙ্গিত করল। তারপর আমি দেখলাম ও এক টুকরো কাগজে কি যেন লিখছে। বুঝলাম নিশ্চয়ই আমাকে চিঠি লিখছে। গির্জা থেকে যাবার সময় আমি আমার ফুলের তোড়াটা ফেলে দিলাম, আর ফুলগুলো তুলে দেবার সময় সে চুপি চুপি চিরকুটটা আমার হাতে গুঁজে দিল। তাতে শুধু একটি লাইনই লেখা ছিল, যে ইঙ্গিত পেলেই আমি যেন তার কাছে চলে যাই। মুহূর্তের মধ্যেই স্থির করে ফেললাম আমার প্রথম কর্তব্য এখন তারই প্রতি, এবং সে যা আদেশ করবে তা পালন করতেই আমি কৃত সংকল্প হলাম। বাড়ি গিয়ে আমি আমার প্রিয় ও বিশ্বস্ত পরিচারিকাকে সব খুলে বললাম।
সে ক্যালিফোর্নিয়াতে থাকতে ফ্রাঙ্ককে চিনত এবং তার প্রতি বন্ধুভাবাপন্ন ছিল। আমি তাকে একথা কাউকে বলতে বারণ করলাম আর বললাম আমার কয়েকটা প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ওভারকোটটা ঠিক করে রাখতে। জানতাম আমার লর্ড সাইমনকে বলে যাওয়া উচিত ছিল, কিন্তু তার মা আর অন্য সব সম্ভ্রান্ত লোকদের সামনে এটা বলা সহজ ছিল না। আমি মনস্থির করলাম যে আগে চলে যাই, তারপর সব জানাবো। 10 মিনিটও টেবিলে বসেছিলাম কিনা সন্দেহ। এমন সময় রাস্তার ওধারে ফ্রাঙ্ককে দেখতে পেলাম। আমাকে হাতছানি দিয়ে ডেকে সে হাঁটতে গিয়ে পার্কে প্রবেশ করলো, আর আমি জামাকাপড় পরে নিয়ে চুপিসারে বেরিয়ে তার পিছু পিছু গেলাম। একটি স্ত্রীলোক এসে আমাকে লর্ড সেন্ট সাইমন সম্বন্ধে কী যেন বলল। যেটুকু শুনতে পেলাম তা থেকে মনে হলো বিয়ের ব্যাপারে তারও কিছু গোপনীয়তা আছে। কিন্তু যাই হোক, আমি কোনো রকমে এড়িয়ে গেলাম তাকে, এবং কিছুক্ষণের মধ্যেই ফ্র্যাঙ্ককে ধরে দুজনে একটা গাড়িতে উঠলাম। গর্ডন স্কোয়ারে সে ঘর ভাড়া করে থেকেছিল। গাড়ি করে গেলাম সেখানে। বছরের পর বছর প্রতীক্ষার পর সেইটিই হলো আমাদের সত্যিকারের বিয়ে। ফ্র্যাঙ্ক অ্যাপাচিদের হাতে বন্দী হয়েছিল। সেখানে থেকে পালিয়ে সে চলে আসে সান ফ্রান্সিসকোয়। সেখানে খবর পায় যে আমি তাকে মৃত বলে জেনে এসেছি ইংল্যান্ডে। তখন সেও আসে ইংল্যান্ডে এবং আমার কাছে পৌঁছায় ঠিক আমার বিয়ের পরের দিন সকালবেলা। মিস্টার হোমস আজ সন্ধেবেলায় আমাদের কাছে গিয়ে খুব সদয়ভাবে পরিষ্কার করে যদি না বুঝিয়ে দিতেন যে আমি ভুল করেছি, এত গোপনীয়তা অবলম্বন করার কোনো দরকার ছিল না। তিনি লর্ড সেন্ট সাইমনের সঙ্গে কথা বলবার সুযোগ করে দিয়ে আমাদেরকে তার কথাতেই সোজা এই বাড়িতে চলে এসেছি। এখন রবার্ট, তুমি তো সব শুনলে। যদি তোমাকে ব্যথা দিয়ে থাকি তার জন্য আমি বিশেষ দুঃখিত, আর আমি আশা করি যে তুমি আমাকে ক্ষমা করবে। মিসেস মুলারের বারংবার অনুরোধ সত্ত্বেও লর্ড সকলের সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করলেন না। যাবার সময় বলে গেলেন, এই সমস্ত সাম্প্রতিক ঘটনাবলী হয়তো আমাকে বাধ্য হয়ে মেনে নিতে হবে, কিন্তু তা বলে তা নিয়ে আনন্দ করা আমার পক্ষে সম্ভব নয়। সকলকে শুভরাত্রি জানিয়ে লর্ড বিদায় নিলেন। ওয়াটসন নৈশভোজ চুকে গেলে সকলে বিদায় নেবার পর হোমসকে জিজ্ঞাসা করলেন, কি আশ্চর্য, ওদের তুমি খুঁজে পেলে কোথায়? হোমস বললেন, বন্ধু, লেস্ট্রেড যে খবরটি আমার হাতে পৌঁছে দিয়েছিল তার মূল্যায়ন সে করতে পারিনি। আমি সেই সুযোগটা নিলাম। সেই হোটেলের বিলের উপর লেখা নামের আদ্যক্ষরগুলি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ছিল। হোটেলের বিলটা পেয়ে বুঝতে পারলাম লন্ডনের বাছা বাছা হোটেলের একটিতে খানাপিনা করেছেন, আর সেই হোটেলটি বার করলাম চিরকুটের কাগজের পেছনে লেখা অসাধারণ দাম থেকে। বিছানার জন্য 8 শিলিং আর 1 গ্লাস সিঁড়ির দাম 8 পেন্স দেখে বোঝা গিয়েছিল একটা খুব দামি হোটেল। নর্দাম্বারল্যান্ড অ্যাভিনিউতে দ্বিতীয় যে হোটেলটায় গেলাম সেখানে খাতাপত্র সন্ধান করে দেখলাম যে ফ্রান্সিস এইটমুলটন নামে এক আমেরিকান ভদ্রলোক আগের হোটেল ছেড়ে চলে গেছেন। তার নামে খরচের পাতায় দেখলাম সেই বিলে যা যা দেখেছিলাম সে সমস্তই লেখা আছে। তার নামে চিঠিপত্র 226 নং গর্ডন স্কোয়ারে পাঠিয়ে দেবার নির্দেশ দেওয়া হয়েছিল। কাজেই সেখানে আমি হাজির হয়ে প্রেমিক যুগলকে পেয়ে গেলাম। আমি তাদেরকে কিছু গুরুজনিত উপদেশ দিয়ে ফেললাম এবং বললাম যে তারা যদি সকলের কাছে এবং বিশেষভাবে লর্ড সেন্ট সাইমনের কাছেও তাদের ব্যাপারটা খুলে বলেন তাহলে সেটা সব দিক দিয়েই ভালো হবে। এরপর সবই তো তুমি নিজের চোখেই দেখলে ওয়াটসন। যাকে এ ব্যাপারটা তো চুকে গেল। এখন তুমি চেয়ারটা এদিকে টেনে এনে বসো তো, আর ওই শেলফ থেকে বেহালাটা পেরে দাও তো। অনেক দিন বেহালা বাজাইনি, আজ একটু বাজিয়ে শোনাই তোমাকে। শেষ হলো স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অব শার্লক হোমস থেকে গোয়েন্দা গল্প সম্ভ্রান্ত কুমার। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর গল্প স্বল্প কেমন লাগছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।